আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনারা সবাই? আমি আজকের টপিকটা দেখে হয়তো অনেকে ভাবছেন স্যার আজকেরটা কি বেশি ক্রিটিক্যাল হবে। জিনিসটা আমি যদি আমার একাডেমিক লাইফের কথা বলি, সত্যি কথা বলতে আমরা শুধু ডেফিনেশন গুলো মুখস্থ করছিলাম। কারণ আমার পরীক্ষায় লিখতে হবে, জানতে হবে। বা হ্যাঁ, আমাদের কিছু ভালো মানের সৌভাগ্য ছিল আমাদের। আমরা কিছু ভালো মানের টিচার পেয়েছিলাম, যার কারণে আমাদের মোটামুটি যতটুকু ছিল আমরা ততটুকু বুঝতে পারছি। কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রে যেটা হলো, আমরা এটা প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনটা আমরা জানতাম না। এটা আমাদের লিমিটেশন হতে পারে, হয়তোবা টাইম ফ্রেম হতে পারে, অনেক কিছু থাকতে পারে। যেহেতু এখন আপনারা আমাদের উপর ভার করে যেহেতু পুরো দুনিয়াটা দেখবেন, তার মানে আপনার আমার থেকে আরো বেশি জানা দরকার। কেমনে জানবেন? আমি জিনিসটা বলি। আমি এখন থেকে যত টাইপের কস্টিংটা পড়াচ্ছি, আমি এক্সাম্পল শুধু সেট করছি যাতে আপনি প্র্যাকটিক্যাল লাইফ এটাকে রিলেট করতে পারেন। আশা করি তখন আপনার অসুবিধা হবে না। আর দুনিয়াতে সবসময় একটা জিনিস মাথায় রাখেন, আপনি আগামী 5 থেকে 10 বছর পর আপনি আমার থেকে আরো বেশি জানবেন, আপনি আমার থেকে আরো ভালো হবেন। কারণটা কেন জানেন? আমি আপনাকে বলি। একটা সুন্দর একটা সিস্টেম আছে। আমি যখন আপনাকে জিনিসটা রেডি করে দিয়েছি, আমার এক টিচার আমাকে একভাবে রেডি করে দিয়েছে। কারণ আমার ওই টিচারের কাছে আমি কৃতজ্ঞ, উনি আমাকে একটা যাত্রা বা রাস্তাপথ তৈরি করে দিলেন। এরপরে আমি এটাকে আমি যদি বলি এভাবে, আমার স্যার আমাকে ধরেন এতটুকু একটা রাস্তা তৈরি করে দিল। আমার স্যারের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ, আমার স্যার আমাকে এই রাস্তাটা তৈরি করছে। এখন স্যার যতটুকু তৈরি করছে, এরপর আমি কি করলাম, আরেকটু জিনিস বাড়ালাম। এটা কেমনে? আমার অ্যানালিসিসের মাধ্যমে, আমার পড়াশোনার মাধ্যমে। তাহলে দেখুন, স্যার আমাকে তার জীবনের অ্যাচিভমেন্ট যেটা ছিল, সে আমাকে এটা খুব ইজিলি দেখিয়ে দিল। স্যার আমাকে এখানে অলরেডি 40% কাভার করে দিচ্ছে। আমি স্যারের কাঁধে ভর করে যদি জিনিসটা এবার বলি, স্যার আমাকে যা শিখিয়েছে, যে বেসটা দিয়েছে, ওটার উপর ভার করে আমি নিজের জন্য আরো 40% ধরে কি করছি, ইনক্রিজ করছি। তাহলে এখন আমার হাতে কি 40% আছে, নাকি আমারটা সহ এখন আমি 80% হয়ে গেছি? 80%। জিনিসটা আমি যে স্যার থেকে বেশি জানি ব্যাপারটা এরকম নয়। এমনই আমার স্যার আমাকে যে টপিকটা শিখিয়েছে, এটা একটা রাস্তা তৈরি করছে, বাকিটা আমরা আমাদের মতো গেছি। তাই এবার আপনার কথা বলি আমি। আপনি যখন এখানে আমার উপর ভার করে যখন এবার দুনিয়াটা দেখবেন, আপনি আমার থেকে আরো অ্যাডভান্স হবেন। আপনি আমার থেকে 40 to 60% অ্যাডভান্স হবেন। আমার কথা বুঝছেন? তার মানে আমরা দুজনের থেকে কিন্তু এখন আপনি এগিয়ে। আমার স্যার যেটা লেগেছে আমাকে দিল, আমি একটা জিনিস নিজে শিখে আরো কিছু বাড়ালাম। এটাকে নিয়ে আপনি পুরো দুনিয়াতে আরো ছড়িয়ে দিবেন। এটা হচ্ছে টিচিং ম্যাথড। টিচিং এর মধ্যে এই জায়গা হচ্ছে সার্থকতা। আপনারা আমাদেরকে ছাড়িয়ে যাবেন। আপনারা ইনশাল্লাহ আমাদের থেকে বেস্ট বেস্ট টিচার হবে, বেস্ট জায়গায় যাবে। এখানেই হচ্ছে আমাদের সার্থকতা। বুঝছেন? অনেকে আমাকে বলে যে স্যার আমি আপনার মতো হতে চাই। আমার মতো হওয়ার দরকার নেই। আপনি আমার থেকে বেস্ট টিচার হবেন। আপনি আমার থেকে বেস্ট কেন বেস্ট আমি আপনাকে বলি। আমার টিচার আমাকে যে রাস্তা তৈরি করলো, আমি তো জিরো ছিলাম, স্যার আমাকে একটু উপরে তুললো। এবার আমি যখন আপনাকে তুলছি, আমি আপনাকে আর একটু উপরে তুলছি। তার মানে আপনি যখন আসবেন, আপনি আরো উপরে তুলবেন। এর জন্য আপনি আমার মতো হওয়ার দরকার নেই। আমাকে যখন মেসেজ করেন, শুকরি আলহামদুলিল্লাহ, এটা কৃতজ্ঞতা, এটা আল্লাহর অশেষ মেহেরবান। আপনারা দেখতে পারেন, হয়তো নিয়ামত, আপনারা আমাকে অনেকে ফলো করছেন বা জিনিসটা পাইতে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ নিয়ামত ছাড়া কিছু না। তবে আমি আপনাকে বলবো জিনিসটা এভাবে, আমি আপনাকে যে রাস্তাটা আছেন, আপনি আমার থেকে ব্যস্ত হবেন। নর্মাল হয়ে লাভ নেই। কারণ ব্যস্ত আলটিমেটলি আপনি হবেনই। এই যে এই পেভমেন্টের কারণে আমরা দুনিয়া যেটা আপনাকে দেখাচ্ছি, আপনি ইনশাল্লাহ আমার থেকে আরো বেশি দুনিয়া দেখবেন। বুঝে গেছে? এই জন্য এইভাবে বলা। এনিওয়ে, যদি এটা হয়ে যায়, আমাদের একটু তবে দয়া করে একটু মন মানসিকতা একটু বড় রাখবেন। সবসময় লিবারেল লাগবে। কখনো আমরা নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করবো না, কেমন? আমরা আমি আমার সাথে কম্পেয়ার করবো, আপনি আপনার সাথে কম্পেয়ার করবেন। জিনিসটা কেমন? আজ থেকে 1 বছর আগে আপনি কোথায় ছিলেন, এই 1 বছর তো কতটুকু ইমপ্রুভমেন্ট হলো, সেলফ অ্যানালিসিস করে। পৃথিবীতে কেউ কারো কম্পিটিটর নয়। কারণটা কেন? জিনিস আরো সিম্পলি বলি আমি আপনাকে। এটা আপনার রিজিক, এটা আমার রিজিক, এটা আমার, এটা আপনার। আমি আমার নাম দিয়ে জিজ্ঞেস করছি, স্যার আমি পৃথিবী যদি পুরো পৃথিবী এক পাশে করে ফেলে, পুরো পৃথিবীকে আমি যদি ধ্বংস করে ফেলে, পুরো পৃথিবীর পরিমাণ কি খাওয়ার জন্য আমি খাবারগুলো খাওয়ার জন্য, বিশ্বাস করবেন আমি খেতে পারবো না। আমি আমার রিজিকের বক্সের মধ্যে যতটুকু আছে, আমি জাস্ট এতটুকু খেতে পারবো। আর আপনার কথা বলেন, আপনিও ঠিক যতটুকু আপনার রিজিকে আছে আপনি এতটুকু খেতে পারবেন। তাহলে এবার আপনি যদি খেয়াল করেন, এখানে কেউ কি কারো কম্পিটিটর হলো? কেউ কারো কোনো কম্পিটিটর হলো না। যে এই রাস্তাটা তার তার। বুঝছেন? এই জন্য কাইন্ডলি কম্পিট করবেন নিজের সাথে। আমি গত বছর কোথায় ছিলাম, এখন কোথায় আছি, আগামী বছর আমি কোথায় যাব, এইভাবে একটা প্ল্যান সেট করে নিজের মতো করে করুন। ইনশাল্লাহ সবাই লাইফে অনেক ভালো করেন। ইনশাল্লাহ ভালো করবেন। আর আপনাদের যাত্রা পথে আমরা আছি, গাইডলাইন দেওয়াতে ইনশাল্লাহ যতটুকু সাহায্য করার আল্লাহ যদি চাই পেয়ে যাবেন।
আসেন স্যার, আমরা যদি আজকের টপিকটা শুরু করি, মেথডস এন্ড টেকনিক্স অফ কস্ট অ্যাকাউন্টিং, রাইট? এখানে কি কি টেকনিক, এখানে অনেকগুলো কস্টিং আছে। প্রথম যেটা আছে এটা হচ্ছে প্রসেস কস্টিং। প্রসেস কস্টিং জিনিসটা কি? প্রসেস কস্টিং জিনিসটা আমি যদি আপনাকে বলি, ধরেন একটা প্রোডাক্ট তৈরি করতে আমার একটা স্টেজ, দুইটা স্টেজ বা তিনটা প্রসেসে যেতে হয়। আমি একটা উদাহরণ দিয়েছি, একটু পরে দেবো। এই যে প্রত্যেকটা প্রসেসকে আলাদাভাবে হিসাব করার নামে হচ্ছে প্রসেস কস্টিং। যেমন দেখেন, when a product goes through separate steps or process, একটা ইন্ডিভিজুয়াল যখন স্টেপের মধ্যে দিয়ে যায়, দ্য রেজাল্ট অফ ওয়ান প্রসেস, এই যে একটা একটা পদ্ধতি যখন শেষ হবে, এটা একটা হিসাব, দুইটা যখন হবে এটা একটা হিসাব, তিনটা যখন হবে এটা একটা হিসাব। ইনপুট টু দ্য নেক্সট প্রসেস, ইট ইজ ফ্রিকুয়েন্টলি ডিজায়ার টু ডিটারমাইন দ্য কস্ট অফ ইচ প্রোডাকশন স্টেপ অর প্রসেস। এই যে একটা একটা পদ্ধতি যখন শেষ হবে, যেমন ধরে আমার প্রথম স্টেজে গেল 10 টাকা, দ্বিতীয় স্টেজে গেল 8 টাকা, তৃতীয় স্টেজে গেল 6 টাকা। কথার কথা, এই যে প্রথম স্টেজের কস্টিংটা কত? প্রথম প্রসেসের 10 টাকা, এটা আমি ইভ্যালুয়েট করলাম। দ্বিতীয় স্টেজের কত? 8 টাকা। তৃতীয় স্টেজ কত? 6 টাকা। বুঝছেন? এই যে 10, 8, 8 কত? 24 টাকা। এখন 24 টাকা দিয়ে আমি টোটাল প্রোডাক্ট তৈরি করলাম 12টা। এবার আপনি 12 দিয়ে ভাগ করেন, প্রতিটা প্রাইস কত? 2 টাকা। কিন্তু আমাকে তো প্রতিটা প্রাইস তৈরি করতে হলে স্বাভাবিক 3টাকে দিয়ে যোগ করে এমনি ভাগ করতে হবে। আমার কোয়েশ্চেন, আমাকে এটা চাওয়া হয়নি। আমার কোয়েশ্চেনে বলা হয়েছে প্রসেস কস্টিং জিনিসটা কি। এক একটা প্রসেসের যে একটা কস্টিং থাকে, কমপ্লিট করার পর এটাকে বলতেছে প্রসেস কস্টিং। তাহলে আমরা জিনিসটা একটু প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। আপনি এখানে খেয়াল করেন। আর তার আগে একটু আমরা জেনে নিই, আমরা প্রসেস কস্টিংটা কোন সেক্টরে ইউজ করি, আগে এটা জানি। আমরা যে বাংলাদেশের ক্ষেত্রে বলি যে, তাহলে যে প্রসেস কস্টিং জিনিসটা আপনি তো, আমি বুঝিয়ে দিলাম, আমি বললাম কিরকম একটা পণ্য তৈরির যে বিভিন্ন প্রসেস থাকে, প্রত্যেকটা প্রসেসকে ইন্ডিভিজুয়াল হিসাব করে নামে প্রসেস কস্টিং। আপনি খুব সুন্দর করে বুঝে গেলেন, ফাইন। এখন আপনার থেকে জানতে হবে এটা আপনি কোথায় ইউজ করেন। আসেন তো একটু দেখি তো আমরা। টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, পেট্রোলিয়াম রিফাইনার্স। এই যে রিফাইনারি যেগুলো আছে, রিফাইনারি কি একটা স্টেজে হয় নাকি কয়েকটা প্রসেসে হয়? কয়েকটা প্রসেসে হয়। এই যে ওয়াশার পানি যে আছে, পানি কি একটা প্রসেসে হয়? এই যে সোপ মেকিং, পেপার মেকিং, ট্যানারিস, এই সকল সেক্টরের মধ্যে প্রসেস কস্টিং গুলা ইউজ করা হয়, কারণ বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন প্রসেসের মাধ্যমে প্রোডাক্টগুলোকে রেডি করা হয়, তাই না? যেমন ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল যাই। আমি ধরে নিলাম আমি একটা জুস ফ্যাক্টরির কথা বলি। কোম্পানির নাম কি? ফ্রেশ ফ্রুট লিমিটেড। এখন এই কোম্পানি কি প্রডিউস করে? জুস প্রডিউস করে, ম্যাঙ্গো জুস প্রডিউস করে। এবার দেখেন প্রোডাকশন প্রসেসে যদি আমি হিসাব করি, এখানে প্রায় 3টা প্রসেস আছে। একটা মিক্সিং, একটা ফিল্টারিং, একটা কি বটলিং। এখন যেটা করতে হবে, এই যে মিক্সিং এর একটা কস্টিং আছে, ফিল্টারিং এর একটা কস্টিং আছে, বটলিং এর একটা কস্টিং আছে, এগুলোকে আলাদাভাবে যেটা হচ্ছে এটাকে বলছি আমরা কি? প্রসেস কস্টিং। এখন ক্লিয়ার স্যার? কোন ক্ষেত্রে ইউজ করলাম প্র্যাকটিক্যালি আমরা সেটাও জেনে নিলাম, একই সাথে সাথে কিভাবে হয়। যেমন ধরেন আমার টার্গেট হচ্ছে আমি 10,000 বোতল কি করব? জুসের প্যাকেট বা বোতল তৈরি করব। এখন দেখেন র মেটেরিয়াল, জুস তৈরি করতে কি কি লাগবে? ম্যাঙ্গো লাগবে, সুগার লাগবে, চিনি লাগবে, পানি লাগবে। কত টাকা ধরে নিলাম আমি? 2 লক্ষ টাকা। লেবার কস্ট নিলাম 50,000 টাকা। ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড মানে ফ্যাক্টরি রিলেটেড যতগুলা কস্টিং হয়, গ্যাস, কোল, অথবা আরো থাকতে পারে ফ্যাক্টরি ম্যানেজারের স্যালারি, যতগুলো ফ্যাক্টরি রিলেভেন্ট এক্সপেন্স লাগবে সবগুলো মিলে আমার হলো ধরুন 50,000। তাহলে আমার টোটাল কস্টিংটা কত হলো দেখেন? 2 লাখ, 3 লাখ, এটা টোটাল কস্ট। এখন আমার থেকে বুঝতে হবে এই যে প্রতিটা স্টেজ গুলা কিরকম। স্টেপ 1 দেখেন, আমি প্রথমে টোটাল প্রোডাকশন কস্টটা কত পাইলাম? 3 লক্ষ টাকা। এখন আপনি যদি খেয়াল করে দেখেন, এখানে এক একটা প্রসেস দিয়ে কিন্তু আমি এখানে যদিও সবগুলা হিসাব করছি, যদিও এখানে আপনার বুঝতে হবে কোনটা প্রতিটা প্রসেসে কত কত করে পড়ছে। এই যে ধাপে 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 সবগুলা করার পর দেন আমরা 1,000 দিয়ে ভাগ করলে টোটালকে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। এখন আপনি যদি হিসাব করেন আমার টোটাল কস্ট যদি 3 লক্ষ টাকা হয়, আমার কয় বোতল প্রডিউস হয়েছে দেখেন তো? 10,000। আপনি 10,000 দিয়ে ভাগ করলে প্রতি বোতলের দাম কত হলো? 30 টাকা পার বোতল। প্রতিটা স্টেজ বাই স্টেজ আপনি যদি দেখেন কস্ট এগুলো সেগমেন্ট গুলো দেখেন, র মেটেরিয়ালে কত গেছে, লেবারে কত গেছে, ফ্যাক্টরি, প্রতিটা স্পেসিফিক করে করে আলাদা করে করে। স্বাভাবিক আপনি যখন এট এ টাইম যখন করবেন তখন সবগুলোকে একত্রিত করার পর যখন ডিবেট করবেন, এট দ্য টাইম ইউ উইল গেট ইউর অ্যান্সার। ইজ ইট ক্লিয়ার স্যার? এটা হচ্ছে আপনার জন্য মূলত কি? প্রসেস কস্টিং। যদি এটা হয়ে যায়, এটা নর্মাল একটা ডেটা আমরা দিয়েছি, রেজাল্ট কি হলো? প্রত্যেকটা বোতলের জুসের কস্ট কত হলো? 30 টাকা হলো প্রডিউস করতে। এখন কেন প্রসেস কস্ট আমরা ব্যবহার করি দেখেন, দ্য প্রোডাক্ট ইজ মাস প্রডিউসড অ্যান্ড আইডেন্টিক্যাল। এই জিনিসগুলা কিছু কি নোট থাকে যেগুলো আমাদেরকে বুঝতে মনে রাখতে সাহায্য করে।
মেসিভ পরিমাণ ফ্যাক্টরিতে যখন বিশাল পরিমাণ যখন প্রডিউস হতে থাকে তখন আমরা এটাকে ব্যবহার করে থাকি। কস্ট আর স্প্রেড ইভেনলি ওভারঅল ইউনিটস, দুটা কনসেপ্ট গেল। এবার আসেন আপনি দ্বিতীয়টা ক্ষেত্রে আসেন, জব কস্টিং। জব কস্টিং জিনিসটা কি আগে একটু আমরা হালকা ডেফিনেশনটা দেখি, দেন আমরা এটা প্র্যাকটিক্যালের দিকে যাব। It refers to a costing system in which costs are determined in terms of specific jobs or orders that are not comparable with each other. ঠিক আছে, তার মানে বলছে এখানে আমরা এমন একটা সিস্টেমে কস্টিংটা হিসাব করে একটা নির্দিষ্ট কাজের জন্য, একটা কিসের জন্য, নির্দিষ্ট কাজ মানে একটা জব। যেমন আমি যদি আপনাকে বলি, ধরেন একটা ফার্নিচার শপের মধ্যে কয়েকটা প্রোডাক্ট হতে পারে, যেমন খেয়াল করেন শুধু চেয়ার হতে পারে, অথবা শুধু টেবিল হতে পারে, অথবা সোফা সেট হতে পারে, তিনটা দেখছেন। এখন আপনি কি করছেন জানেন, একটা অর্ডার পেয়েছেন শুধু 6টা চেয়ার, কয়টা, 6টা চেয়ার। এই যে ওখানে না টেবিল না সোফা, এই যে একটা অর্ডার যেটা পেয়েছেন কম্বাইনলি কত, 6টা চেয়ারের, এটা হচ্ছে জব কস্টিং। নির্দিষ্ট একটা কাজ এমন হতে পারে, আমাকে একটা স্পেসিফিক একটা বিশেষ একটা সোফা বানিয়ে দাও, শুধু একটাই, একটা কাজের জন্য একটাই অর্ডার, এটা হচ্ছে জব কস্টিং। ওই যে একটা অর্ডার আসবে, এটা যে দ্বিতীয়ভাবে দুইটা সোফা যখন আমি বলি কি 6 পিসে ওয়ালা এইভাবে নিই, 3 দিয়ে 5 একটা 6টা, অথবা 4 দিয়ে 6 ভাবে নিই, তাই না? আপনি এরকম নিচ্ছেন না, ওই 6টা হলে 6টার জন্য একটা জব কস্টিং, এক অর্ডার দিলে আমি যদি একটা সোফা দিই একটাই, মানে সেম জিনিসে আবার একইভাবে আসবে, ব্যাপারটা এরকম না, প্রত্যেকটা আলাদা আলাদা। যেমন আমি যদি আপনাকে বলি, এই যে আমরা কেউ দেখেন, আমরা যখন ক্লাস নিই আপনাকে অ্যাসাইনমেন্ট দিই, প্রেজেন্টেশন দিই। অ্যাসাইনমেন্ট যেটা আজকে দিচ্ছি ওটা যে কালকে হবে এরকম নয়। আমি অ্যাসাইনমেন্ট টাইম 5 মিনিট দিতে পারি, 10 মিনিটও দিতে পারি, ক্লাস টেস্টও নিতে পারি, অথবা প্রেজেন্টেশন যখন দিচ্ছেন টাইম ফিক্স করে দিতে পারি। আমি বললাম অ্যাসাইনমেন্ট আপনি আমাকে একদিনে দেন, একদিনে দিতে পারেন। আমি যদি ক্লাসের মধ্যে না ইনিশিয়াল একটা হুটটা টেস্ট নিয়ে ফেললাম, এটা আমার উপর ডিপেন্ড করে। যে কাজটা দিয়ে আমি স্পেসিফিক কাজটা আপনাকে করাচ্ছি এটাই জব কস্টিং। এটা সার্ভিস ক্ষেত্রে উদাহরণ দিলে জিনিসটা কঠিন হয়ে যাবে, বা এখন একটু আগে আমি বলছি, এটা তো প্রোডাকশন বেস দিলে খুবই সুন্দর হয়। আমরা তাহলে একটু জিনিসটা দেখি কেমন আলাদা। ধরে নিলাম এক কাস্টমার অর্ডারস এ কাস্টম মেড উডেন টেবল। দেখছেন আমি যেটা চেয়ার নিয়ে বললাম, একটা টেবল, এই যে একটা টেবল মানে একটাই অর্ডার। কি বলছি বলেন, একটা টেবল মানে কি স্যার আপনার, একটাই অর্ডার। কেমন, একটু মাথায় রাখেন, এটা একটা হতে পারে, ফুল সেট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, এখন স্পেশাল জব, দ্য কোম্পানি ইউজেস জব কস্টিং টু ক্যালকুলেট দ্য টোটাল কস্ট অফ মেকিং দ্য স্পেসিফিক টেবল। এখন কোম্পানি আমাকে যখন টেবল যদি তৈরি করতে বলা হয়, আমি ইনিশিয়ালি হিসাব করব আমার ডে কত দিন লাগবে, আমার লেবার কত লাগবে, আমার উড কত যাচ্ছে। ওই একটা চেয়ারটা শুধু তৈরি করতে আমার যতটুকু খরচ হবে এটাকে বলা হয় জব কস্টিং। অথবা এই যে একটা টেবলের কথা বলা হয়েছে না, স্পেসিফিক একটা টেবল, যদি বলতো ওই অর্ডারের মধ্যে 3টা টেবল, তাহলে আমি 3টা টেবল হিসাব করতাম। একই অর্ডার যদি বলতো 10টা টেবল, আমি 10টা মিলে একটা জব হিসাব করব। এখন আমার একটা ফার্নিচার শপ আছে, আমার তো ডেইলি কাস্টমার একজন নয়, 100 জন আসছে, 100 জন যদি 100টা অর্ডার দেয়, ইন্ডিভিজুয়াল অর্ডার, এটাকে বলছে জব কস্টিং। কারণটা কেন, এখানে একটা কথা বলা হয়েছে, এটা ফ্রিকুয়েন্ট নয়, একই হবে না। কেন হবে না বলি, আমার রিকোয়ারমেন্ট একটা, আমার যে 100 জন আমার কাস্টমার আসছে, সবাইকে চেয়ার দিবে, সবাইকে টেবল দিবে, সবাইকে সোফা দিবে না। অনেকে আপনাকে দিতে পারে ড্রেসিং টেবিলের, আপনাকে অর্ডার করতে পারে, অনেক কিছু করতে পারে। এই জন্য বলতেছে কিরকম, প্রতিজন এসে যে একটা একটা কাজের জন্য অর্ডার দিবে, এটাকে বলা হচ্ছে আপনার জন্য কি স্যার, জব কস্টিং। লাইক উডেন মেড টেবলের মতো। আশা করি ইনশাআল্লাহ বুঝার পর। আমার ডিরেক্ট মেটেরিয়াল, উড, গ্লো, এসকিউস, এগুলো মিলে কত টাকা গেল, 3000। দেখেন আমি কেমনে একটা কস্টিং হিসাব করতেছি। আর কি কি আছে দেখেন, ডিরেক্ট লেবার, লেবার প্রতি ঘন্টায় যদি 200 টাকা করা হয়, আমি হিসাব করে দেখলাম আমার টোটাল 10 ঘন্টা কাজ করতে হবে টেবিলটা দিতে, তাহলে আমার লেবার যেটা আছে প্রতি ঘন্টা 200 টাকা। আমরা যদি বাংলাদেশে হিসাব করি, ডে হিসাবে করি, এই তো আপনি পার ডে 1000 নিচে আপনি কোনো লেবার পাবেন? একদিন আপনাকে একটা টেবিল তৈরি করতে পারবেন? পারবেন। যদি 3 জন দেন 3000, 2 জন দিলে 2 জন মিলে হলে 2000 টাকা পার ডে, এভাবে আসতে হবে। যদি ওরা 2 দিনের কন্ট্রাক্ট নেয়, আপনি বলেন ভাই তুমি, আমি বুঝি না, তুমি তোমার আমি 3000 টাকা দিব, টেবিলটা তৈরি করে দাও। সে 1 দিনে দিক, 3 দিনে দিক, 10 দিন দিক, আপনার কিছু যায় আছে না, কিন্তু আপনি জানেন আপনার ফিক্সড কস্ট ওখানে কত, 3000 টাকা। ওই 3000 টাকা হিসাব করবেন ওই প্রজেক্টের জন্য। এখানে যেহেতু 10 ঘন্টা বলছে 200 করে 2000, ফ্যাক্টরি ওভারহেড 50% অফ লেবার কস্ট, লেবার কস্ট অর্ধেক, তাহলে মোট কস্টিং কত হলো দেখেন, 3000, 3 দিয়ে 5, 5 কত, 6000। এই যে এটা হচ্ছে জব কস্টিং।
আমরা একটা টেবল অর্ডার যখন করলাম, আমার টোটাল কস্টিং আছে কত, ৬,০০০। এখন আমি এই জিনিসটা কি ৬,০০০ দিয়ে বিক্রি করব? অবশ্যই নয়। ৬,০০০-এর উপর আমি একটা নিশ্চিত প্রফিট সেট করবো, 15%, 20%, 25% অ্যাড করার পরে দেন আমি এটাকে কি করবো স্যার, বিক্রি করব। আমি যখন ওকে বলবো এবং হিসাব করার পরে বলবো। আবার আসেন, তাহলে টোটাল কস্ট কত? ৬,০০০ টাকা। কোম্পানি এখানে প্রফিট মার্জিন হচ্ছে 25%, তাহলে 25% হলে সেল প্রাইস কত? ৭,৫০০ টাকা। দেখেন কত টাকা, ৭,৫০০ টাকা। আমার প্রোডাকশন কস্ট এই কাজের প্রতি আলাদাভাবে হচ্ছে ৬,০০০ টাকা, আমি বিক্রি করছি কত, ৭,৫০০। এই যে আমি যদি ৬,০০০ টাকা এটা যদি হিসাবে না করতে পারতাম, ওই কাজে আমি কি প্রফিটে নিশ্চিত করতে পারতাম? কখনো না। এটা হচ্ছে মূলত একটা জব কস্টিং, একটা স্পেসিফিক কাজের জন্য। এখন এটা কোথায় ইউজ করা হয়? যদি কখনই অর্ডারটা ইউনিক হয়, কাস্টম মেড হয়। কাস্টম মেড মানে বুঝেন, আপনি নতুন একটা ডিজাইন নিজের মতো করে ডিজাইন করলেন, ওখানে গেলেন, বলছে আমি এই ডিজাইনের একটা চেয়ার আছে, অথবা ওর যেখানে আপনি ওখান থেকে নিতে পারেন। আপনার ইচ্ছাটা অনেকভাবে হতে পারে, ইউনিক হতে হয়। কস্ট আর ট্র্যাক সেপারেটলি ফ্রম দ্য স্পেসিফিক জব। এক একটা কাজের কস্টিং সিস্টেমটা কি হবে স্যার, এক এক রকম হবে। আপনি সোফা তৈরি করলেন, আপনি বলেন তুমি সেই সোফা আমাকে তৈরি করে দাও, ফর্ম আমি বাহির থেকে নিব, তখন এক ধরনের হিসাব থাকবে। এখন আপনি যদি বলেন না আমি পুরোটা হিসাব করবো, পুরোটা হিসাব করবো আপনাকে দিব, এই যে কস্ট অনুসারে। এবার খেয়াল করি আমরা, আমরা যদি ব্যাচ কস্টিং জিনিসটা কি একটু দেখে নিই আগে, ডেফিনেশনটা দেন, ইনশাআল্লাহ আমরা যখন এক্সাম্পলে যাবো আমরা ইজিলি জিনিসগুলো বুঝতে পারবো। দিস মেথড ইজ অলসো টাইপ অফ কস্ট অফ ওয়ার্ক। এটাও এক ধরনের একটা কাজের খরচ। আ ব্যাচ অফ সিমিলার প্রোডাক্টস ইজ কনসিডার্ড ওয়ান জব and the cost of that complete batch is determined. It is then used to determine the unit cost of the terms produced. However, it should be noted that the articles produced must not lose their identical during manufacture. ঠিক আছে, এখন ধরেন আপনি যখন একটা লাইন বলা হয়েছে, প্রডিউস মাস্ট নট লুজ দেয়ার আইডেন্টিটি ডিউরিং ম্যানুফ্যাকচার, এই জিনিসটাকে তার আগে আরেকটু উপর থেকে আসি আমরা। ব্যাচ কস্টিং এটা মূলত তৈরি করা হয় সিমিলার জাতীয় প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে। সিমিলার বলতে কিরকম, যেমন আপনি যদি একটা যদি ধরেন, আমরা কি করে কখনো মাফিন কেক খাই না, ধরেন কেক, কেকের যখন আপনি একসাথে যখন দিচ্ছেন, এটা আপনি মাস অ্যামাউন্টের হিউজ অ্যামাউন্ট আপনি এট এ টাইম তৈরি করতেছেন, এক ধরনের কেক, এক লেয়ারের কেক, এক ডিজাইন, কারণ ডিজাইনের উপর তো আপনার এটা হচ্ছে, তাই না, এক প্যাটার্নেতে। এইরকম ক্ষেত্রে মূলত ব্যাচ কস্টিংটা তৈরি করা হয়। তবে এখানে আরেকটা ব্যাপার আছে, আপনি যে প্রোডাক্টটা এখানে তৈরি করবেন, ওই প্রোডাক্ট যাতে কোনোভাবে থেকে উৎপন্ন হয়েছে আইডেন্টিক্যাল যে একটা রিয়েল আছে, ওটা কখনো হারাতে পারবেন না। যেমন ধরেন আপনি ফার্নিচার তৈরি করছেন, আপনি উটকে যদি সরাই ফেলেন, উটকে যদি পুরো এমনভাবে পরিবর্তন করেন এটা ফার্নিচার হলে বোঝা যাচ্ছে না, এরকম করা যাবে না। আইডেন্টিক্যাল থেকে তৈরি হয়েছে সেটা বুঝতে হবে, এরকম। তবে আপনি যখন এই যে টোটাল সবগুলা তৈরি করার পরে দেন আপনি ইউনিট ভিত্তিতে হিসাব করতে পারবেন। আগে কিন্তু কি করতে হবে, আমার এট এ টাইম ধরেন আমি এক ব্যাচে ১,০০০ বা ৫০০ পিস আমি মাফিন কেক তৈরি করছি, হয়তো ৫০০ পিস। আমি হিসাব করলাম ৫০০ পিসের দাম কত টাকা হলো, আমি চিন্তা করে দেখলাম ১,০০০ টাকা কস্টিং। প্রতিটা প্রাইস কত, ২ টাকা। বাজারে বিক্রি করতে কত টাকা করে, ৫ টাকা করে। আমরা কত টাকা করলাম, ৩ টাকা করলাম। এই যে আগে পুরোটা হিসাব করতে হয় আর কি। ঠিক আছে, আমরা তাহলে কেকের কথা না বলে একটা বিস্কিট ফ্যাক্টরির কথা বলি, কেমন? সুইট বাইট লিমিটেড একটা বিস্কিট কোম্পানি। এখানে ওরা প্রোডাক্ট কি দেখেন, চকলেট, চিপ অ্যান্ড কুকিজ। চকলেটও করে, চিপও করে, এবং কি কুকিজ বিস্কিটও তৈরি করে। ফাইন। আর সুপারমার্কেট অর্ডার্স 1000 প্যাকেটস অফ কুকিজ ইন ওয়ান ব্যাচ। বসে তোমার আমার এই স্যাম্পলের এই ডিজাইনের আমাকে তুমি ১,০০০ পিস কি দাও, বিস্কিট দাও। একটা ব্যাচ, একটা ব্যাচ বলতে এখানে কি বুঝেছি জানেন, এক সারিতে, একভাবে। আমি জিনিসটা আপনাকে আর ইজি করে বলি, আমরা সবার পরিচিত প্রিন্টিং বা প্রেসের দোকান আছেন, আপনি ওখানে 2 পিস 10 পিস দিয়ে জীবনে হবে না। ওই যে অনেকে ইলেকশনের আগে ছবি পোস্টারিং করে না, ছবি পোস্টারিং করে কিনা, ও যে লেয়ারটা দেয়, ওই যে ডিজাইনটা দেয়, সে কস্টটা মিনিমাইজ করার জন্য এক ডিজাইনের মধ্যে মিনিমাম ৫০০ থেকে ১,০০০ বরাবর দিবে, তাহলে তার কস্টিংটা মিনিমাইজ হবে। যত বেশি হবে, এখন ধরে ওর একটা ব্যাচের মধ্যে আছে কত, ১০০ করে, মানে এরকম ৫টা ব্যাচ আছে, তার মানে সে একবার ১০০ করে উৎপাদন করে। এখানে ১০০-র যে কস্টিং আছে না, এখানে আপনি যদি বলেন না আমার ১০০টা লাগবে না, আমার ৫০টা কস্টিং সেম চলে আসবে, কারণ মেশিন তো সেম বিদ্যুৎ কনজিউম করতেছে সবগুলো এজিজুয়াল। এই জন্য সে কি করে জানেন, ১০০টা হলো আপনাকে প্রাইস এক ধরনের বলে, ধরেন ১০০টা হলো বলে কিরকম, তুমি আমার ২০০ টাকা দিও। ৫০টা হলো বলে তুমি আমার ১৫০ টাকা করে দিতে হবে।
তখন আপনি বলতে পারেন ভাই কেমন 100 টাকা যদি 2000 হয়, আপনি শুধু 50টার দাম 1500 কেন বলতেছেন? রিজন হচ্ছে কারণ এই যে এই ব্যাচের মধ্যে সে উৎপাদন করতে পারবে কয়টা? 100টা। 100টার জন্য যে ব্যাচটা বা যেই খরচটা যাচ্ছে না আপনার 50টা, আপনার তো বাকি 50টা তো আইডল যাচ্ছে, যেগুলো তার ওখানে আইডল যাচ্ছে বা অলসভাবে যাচ্ছে, এটা তার কস্টিংটা মিনিমাইজ করছে না, তার কস্টিং আরো স্বাভাবিক থেকে বেড়ে যাচ্ছে, এই জন্য আপনার থেকে বেশি নিচ্ছে। কনসেপ্টটা ক্লিয়ার স্যার? আমরা তাহলে এবার কুকিজটা একটু দেখে নিই, তাহলে আশা করি ব্যাচের জিনিসটা আপনি বুঝছেন। এই জিনিসটা হচ্ছে কিরকম, যে লেয়ারটা বা যেটা সেট করা থাকে না, ওটা বরাবর হচ্ছে তার সর্বোচ্চ লেভেলের কি মানে প্রফিট থাকে, কস্ট মিনিমাইজ করা থাকে। এখন এর থেকে কম হলে স্বাভাবিক সে আপনার থেকে কস্টিং বেশি নেবে। এটা তাই। ধরে নিলাম আমরা র ম্যাটেরিয়াল কিনলাম কত টাকার? 8000 টাকার। এখানে কি আছে? ময়দা আছে, চিনি আছে, চকলেট আছে, কিনলাম। লেবার কস্ট দিলাম 2000 টাকা, ওভারহেড, ইলেকট্রিক, রেন্ট সবগুলো মিলে 4000। তা না, 8 2 বার 12 4 কত? 16000 টাকা। এখন 16000 টাকার আমাকে এক ব্যাচের মধ্যে কত প্যাকেট বলছে? 1000 প্যাকেট। তাহলে ভাগ করে, আমার কি ক্যালকুলেশন ভুল হয়েছে নাকি? 8 2 10 14000। হ্যাঁ 14000, 16000 হবে না 14000। 14000কে আপনি 1 টাকা দিয়ে ভাগ করলে প্রতি প্যাকেটের দাম কত হয়? 14 টাকা। এখন ব্যাপারটা হচ্ছে আপনি কি এখন প্রতিটাকে 14 টাকা দরে বিক্রি করবেন? অবশ্যই নয়। আপনি এটার সাথে আপনি যখন হিসাব করলেন, আমি এক ব্যাচ যখন উৎপাদন করি 1000 পিসে যদি একটা লেয়ার আমি সেট করি, আমার কস্টিং পড়ে কত? কস্টিং পড়ে 14 টাকা পার প্যাকেট। এখন যদি জিনিসটা এমন হতো ওই ব্যাচের মধ্যে শুধু 500 হলে এটা আপনি জীবনে 14 টাকা দিতে পারতেন না, তখন 16 টাকা 17 টাকা হয়ে যেত। কারণ ওই যে আপনার লেয়ার যদি 1000 থাকে, 500 যদি দেন, বাকি 500 খালি যাচ্ছে, কস্টিংটা কিন্তু আলটিমেটলি প্রডিউসার আপনার থেকে নিবে, যিনি অর্ডার করবে ওনার থেকে নিবে। ওনাকে বলে দিবে আপনি 1000 পিস হলে আমি এত টাকা দিতে পারবো। 1000 পিস হলে কত হবে? 14 টাকা প্রোডাকশন কস্ট যদি হয়, সে বলছে কি একটা সে মনে মনে একটা কি হিসাব করলো, প্রফিট হিসাব করলে কত পার্সেন্ট ধরেন? 20%। তাহলে পরে কত? 16.80 টাকা করে, 80 পয়সা। 16 টাকা 80 পয়সা করে তার পার প্যাকেটে পড়ে। তখন সে বলবে ঠিক আছে, আপনি যদি 1000 পিস নেন, আমাকে প্রতি পিসে দিবেন কত করে? 16 টাকা 80 পয়সা করে দিবেন। এখন যদি বলেন 500, স্যার 500 হলে আমরা আলাদা হিসাব করতে হবে। সে তখন সবগুলো মিলে দেখবেন 500 যখন বলবে, এটা না 20 টাকা 22 টাকা চলে যাবে এরকম। তাহলে ব্যাচ কস্টিং জিনিসটা আমরা আশা করি বুঝে গেছি, তাই তো? এখন আমার আপনার জানতে হবে এটা আমরা কোথায় ইউজ করি, কেন ইউজ করি। দেখেন, দ্য কুকিজ আর প্রডিউসড ইন এ লার্জার কোয়ান্টিটি ইন এ ব্যাচ। একটা ব্যাচের মধ্যে আমরা অনেকগুলো যখন তৈরি করি তখন আমরা ব্যবহার করি। অল আইটেমস ইন দ্য ব্যাচ আর আইডেন্টিক্যাল অ্যান্ড কস্ট আর শেয়ার্ড অ্যাক্রস দ্যাম। প্রত্যেকটা কস্ট এখানে ডিটারমাইন করা হয়। এই যে আলাদাভাবে আমরা কি করছি দেখেন তো, প্রত্যেকটা কস্টকে আমরা ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড আমরা এখানে আলাদাভাবে কি করছি, আগে একটা হিসাব করছি না স্যার? হিসাব করার যাই বিদায় এই ক্ষেত্রে আমরা তখন ব্যাচ কস্টিংটাকে আমরা ইউজ করি, রাইট? এবার আসেন অপারেশন কস্টিং। অপারেশন কস্টিং জিনিসটা কিরকম? যেমন দেখেন, দিস মেথড ইজ অ্যাডপ্টেড when one wishes to know the cost of carrying out an operation in a service। কোন একটা কাজ টোটালি করতে বা শেষ করতে কতটুকু খরচ হয় এটা জানার জন্য। উদাহরণস্বরূপ বলা যায়, ফর লার্জ কোম্পানিজ ইট ইজ অফেন নেসেসারি টু নো দ্য কস্ট অফ ডিফারেন্ট অপারেশনস। বিভিন্ন কাজের জন্য বিভিন্নভাবে হতে পারে। যেমন আমরা আমার কথা বলি, ছোট্ট একটা এক্সাম্পল। আমরা যখন বাইরে ক্লাস নিই কোনো জায়গায়, আমার একাডেমিকের বাইরে, তখন আমরা কি করি, আমরা পার ঘন্টায় কত টাকা নেবে এটা সেট করে ফেলি। আমি এই ক্লাসটা নেব, আমাকে প্রতি ঘন্টায় এত টাকা করে দিতে হবে, তার মানে আমি ওই কাজটি করবো, ওই কাজের ভ্যালু হচ্ছে এইভাবে। ঠিক একটা নির্দিষ্ট বা স্পেসিফিক জবের জন্য কতটুকু সেটা। যেমন ধরেন, এটাকে আমি আরেকভাবে বলি না, আপনার মেডিকেল সেক্টরে একটা কথা বলি, কেউ যখন কোনো অপারেশন করতে যান, ডাক্তার সাথে কন্ট্রাক্ট করেন, স্যার এখানে 3 দিন থাকা সহ হসপিটাল সহ আপনার কস্ট মিলে কত আসবে। তখন সে যদি বলে আপনার এই টোটাল কাজটি করতে, এটা যেহেতু মাইনর অপারেশন বা মেজর অপারেশন কিছু একটা হবে, 25,000, 30,000, 45,000। আচ্ছা, আপনি শুধু আপনার কস্টিং বলেন হসপিটাল আমার, তাহলে আপনি আমরা 15,000 টাকা দেবেন। তাহলে 15,000 টাকা শুধু ডাক্তারকে দিব, বাকিটা আমার কস্টিং। এখন হসপিটাল টাকা এসে মিলে আসলে আরো 15,000 টাকা, তাহলে মোট কত টাকা হলো? 30,000 টাকা। নির্দিষ্ট একটা কার্য সম্পাদনের জন্য যেটা হয়। যেমন এখানে আপনি খেয়াল করেন সিনারিও, প্যাসেঞ্জার বাস সার্ভিস, গ্রিন লাইন ট্রান্সপোর্টেশন। বাসে গ্রিন লাইন আছে না? উদাহরণ হিসেবে বোঝানোর সুবিধার্থে একটু আমি ট্রাই করছি এখানে আমাদের রিলেভেন্ট গুলো করার জন্য গ্রিন লাইনের কথা বলি আমরা। এখন ইন্টারসিটি বাস সার্ভিস ফ্রম ঢাকা টু চট্টগ্রাম। এখন ঢাকা থেকে চিটাগং যদি ডিস্টেন্স কত, 250 কিলোমিটার, কথার কথা। বাস অপারেট 5টা বাস ডেইলি, প্রতিটার মধ্যে কতজন করে সিট আছে? 40টা করে সিট আছে। টোটাল ট্রিপস ইন এ মান্থ 150টা ট্রিপস। আমরা এখানে এক মাসের একটা হিসাব করছি। এখন মান্থলি যদি অপারেশন হিসাব করি, আমরা এটা রান করতে গেলে ফুয়েল লাগে কত? 1,50,000।
ড্রাইভার হেল্পারের বেতন কত? 1 লক্ষ টাকা। স্যার এটা একটা অ্যাভারেজ করা, বোঝানোর সুবিধার্থে করা, আসলে এখানে ফিগারগুলো মানে একজ্যাক্ট নয়, র্যান্ডম। মেনটেন্যান্স কস্ট 30,000 টাকা। রোড ট্যাক্স এন্ড ইন্স্যুরেন্স প্রতি বছর যেটা ট্যাক্স টোকেন নিতে হয় 20,000 টাকা। এটা ভাগ করলো যতটুকু এক মাসে এভাবে হিসাব করে। ডেপ্রিসিয়েশন অফ বাসেস 50,000। এখন সবগুলা যদি আপনি যোগ করেন, দেখেন অপারেশন কস্টিং যদি হিসাব করি, আমার টোটাল অপারেশন কস্ট হচ্ছে কত? 3,50,000। একটা স্টেপের মধ্যে আমি কি দেখাচ্ছি দেখেন, ফুয়েল, ওয়েজেস, মেনটেন্যান্স মিলে সবগুলো মিলে কত হলো? 3,50,000 টাকা হলো। এখন টোটাল প্যাসেঞ্জার থেকে আমরা যদি কিলোমিটার হিসাব করে দেখেন, তাহলে প্যাসেঞ্জার কিলোমিটার কত হয়? নাম্বার অফ প্যাসেঞ্জার ইন্টু ডিস্টেন্স ইন্টু ট্রিপস। তিনটাকে যদি আমি কত 40 জন প্যাসেঞ্জার করে 250 কিলোমিটার, মাসে কয়টা? 150টা ট্রিপস, 150টা যাওয়া আসা করবে, মোট কত হয়? আমার 15 লক্ষ টাকা হয়। কত লক্ষ? 50 লক্ষ। এটা একটা হলো। এবার আসে ক্যালকুলেট অপারেটিং কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। এখন যদি আমি যদি পার প্যাসেঞ্জার যদি কিলোমিটার হিসাব করতে যাই, আমার করতে হবে কি দেখেন, আমার 3,50,000-কে আমি যদি এটা কত দিয়ে ভাগ করি, 15 লক্ষ, 15 লক্ষ যদি আমি ভাগ করি, আমার পার প্যাসেঞ্জার প্রতি কিলোমিটারে কত টাকা করে খরচ করে দেখেন তো। আমার প্রতি কিলোমিটারে পার প্যাসেঞ্জার খরচ হয় 0.233 টাকা। এই যে এরকম একটা ইন্ডিভিজুয়াল যখন বের করে ফেলবেন না, তখন আপনি টিকেটের প্রাইসিংটা সেট করতে ইজি হয়। এইভাবে মূলত ওরা হিসাবটা করে নির্দিষ্ট একটা অপারেশনের জন্য, ট্রিপের জন্য। তার মানে দেখেন রেজাল্ট আমরা কি পেলাম, দ্য কোম্পানি এক্সপেন্স অ্যাবাউট 0.232 ক্যারি ওয়ান প্যাসেঞ্জার ফর 1 কিলোমিটার। 1 কিলোমিটার যেতে একজন প্যাসেঞ্জার প্রতি কোম্পানি ক্যারি করতে হচ্ছে কত? 0.23 পয়সা করে। দিস হেল্পস ইন ডিসাইডিং দ্য টিকেট প্রাইস, যেটা আমি একটু আগে বললাম। আপনি যখন প্রতি কিলোমিটার যখন বুঝতে পারেন আপনি 0.23, আপনি এটা 30 পয়সা অথবা 40 পয়সা করে ধরলেও আপনার ভালো একটা অ্যামাউন্ট চলে আসবে। কারণ আপনি প্রতি কিলোমিটার হিসাব করছেন, আপনি 200 হিসাব করেন, 300 হিসাব করেন, 500 হিসাব করেন। টিকিট প্রাইসের ক্ষেত্রে বাজেটিং এর জন্য খুব ইফেক্টিভ হবে। এখন দেখেন এই প্যাটার্নটা কেন আমরা কোন ক্ষেত্রে এসে এরকম অপারেটিং কস্টিংটা ইউজ করতে পারি, এটা আপনার জানতে হবে। এই যে ইউনিফর্ম, যেটা একই রকম সার্ভিস দিয়ে থাকে, রিপিটেটিভ, বারবার ঢাকা থেকে চট্টগ্রাম যে সার্ভিসটা বাসটা একই কাজে বারবার করে না, এরকম ক্ষেত্রে আপনি অপারেশন কস্টিং ইউজ করতে পারেন। সেম রুট, সেম কস্ট স্ট্রাকচার। রুট পরিবর্তন হলে এবং বাসের যদি মডেলও পরিবর্তন হয় ভিন্ন হতে পারে, কারণ এক একটা বাস যেগুলো পুরাতন হয় এগুলোর অ্যাকচুয়ালি অপারেটিং কস্টিং একটু বেশি হয়, যেগুলো নতুন আসে ইউজুয়ালি তাদের একটু কি হয়, কম হয়। এটা ফ্যাক্ট আছে অনেক কিছু। হেল্পস ইন মেজারিং কস্ট পার ইউনিট অফ সার্ভিস, প্রতি সার্ভিসে কত হবে সেটা সাহায্য করে। এবার আসেন কন্ট্রাক্ট কস্টিং। স্যার আমি সিম্পল আপনাকে জিনিসটা বলি, কন্ট্রাক্ট কস্টিং হচ্ছে ধরেন আপনি একটা বিল্ডিং করবেন, আপনি যে বিল্ডিংটা করব আমি ডিজাইনিং এর জন্য একটা ইঞ্জিনিয়ারকে বললাম। এখন ইঞ্জিনিয়ার আমাকে বলে স্যার আপনার ঘরটা করতে 1.5 বছর যদি 2 বছর লাগবে, এই 1.5 থেকে 2 বছর পুঙ্খানুরূপে গাইডলাইন আমি থাকবো, আমি করবো। তাহলে আমার হচ্ছে আপনাকে কি করতে হবে, টোটাল হিসাবে আপনি আমাকে 2 লাখ টাকা দিবেন। আমার তো প্রত্যেকদিন থাকতে হবে না, যখন ফোন দিবেন ইস্যু হবে আমি প্রত্যেকদিন এক ফাঁকে কাজটা দেখা দিয়ে চলে আসবো, আমি ফাঁকে ফাঁকে যাবো দেখে আসবো। এই যে আমার সাথে তাহলে ডিজাইনারের শুধু বিল্ডিং, একটা বিল্ডিং 5 তলা, এই 5 তলা বিল্ডিং এর জন্য কন্ট্রাক্ট করছে কত? 2 লাখ, 2 লাখ টাকা। এটা একটা কন্ট্রাক্ট স্পেসিফিক একটা কাজের জন্য। এটা হতে পারে যে একটা প্রজেক্ট আপনি কন্ট্রাক্টে নিয়েছেন, লিজ নিন আমরা ওনাকে 2 বছরে 3 বছর, এগুলো একটা কন্ট্রাক্ট। আমি আপনার পুকুরটা চাষাবাদের জন্য ইউজ করবো 2 বছর, 2 বছর আমি আপনাকে 10,000 টাকা দেবো, এটা একটা কন্ট্রাক্ট। এরকম স্পেসিফিক একটা কাজের জন্য। Although the cost of the contract is in principle doesn't differ from the cost of labor, it is convenient to treat the cost accounts of the contract separately. প্রতিটা কন্ট্রাক্টে সেপারেটলি করতে সাহায্য করে এটা। The term is generally applied to the costing method adopted when large scale contracts at different sites are executed, such as in the case of construction of buildings. আমরা বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে মূলত দেখেন ওখানে অনেকগুলো পার্টি থাকে, অনেকগুলো কি থাকে স্যার, পার্টি থাকে, তাই না? প্রত্যেকটা পার্টির ক্ষেত্রে আমরা তখন এটাকে কি করি, ব্যবহার করি। এবার আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে যাই, বিল্ডিং কনস্ট্রাকশন বাই এবিসি বিল্ডার্স লিমিটেড কিরকম হবে? প্রজেক্ট যদি বলি কনস্ট্রাকশন অফ এ 5-story অফিস বিল্ডিং ফর এ ক্লায়েন্ট ইন ঢাকা। আমাদের এখানে অনেকগুলো কি বলি, আমরা ডেভেলপার বলি না, যারা বিভিন্ন বিল্ডিং ফ্ল্যাট তৈরি করে। এইরকম একটাতে আমি বললাম কিরকম, আমাকে 5 তলা তুমি একটা কি দেবে, বিল্ডিং করে দেবে। কন্ট্রাক্ট কস্টিং কত? 50 লাখ। টাইম ফ্রেম 12 মাস সময় আছে। ওয়ার্ক কমপ্লিট ইন 6 মান্থস দিস অ্যাকাউন্টিং ইয়ার।
6 মাসের মধ্যে 60% কাজ কমপ্লিট হয়ে গেছে, ক্যাশ রিসিভ ফ্রম ক্লায়েন্ট 80% অফ ওয়ার্ক সার্টিফাইড। যতটুকু কাজ বাজেট ছিল 80% টাকা নিয়ে ফেলছে। এখানে 6 মাসের কস্টিং কি করছে দেখেন, ম্যাটেরিয়াল 12 লক্ষ, লেবার কস্ট 8 লক্ষ, সাইট ওভারহেড 2 লক্ষ, প্লান্ট এন্ড ইকুইপমেন্ট 1 লক্ষ, মোট কত হলো 23 লক্ষ টাকা। এবার এই টোটাল কস্ট যদি আমি হিসাব করে থাকি, আপনি খেয়াল করে দেখেন স্টেপ 1 এর মধ্যে বলছে আমার 100% এর মধ্যে কমপ্লিট হচ্ছে কত 60%। তার মানে 50 লাখের মধ্যে আমি 30 লাখ টাকার কাজ কি করে ফেলছি, কমপ্লিট করে ফেলছি। কিন্তু যতটুকু কাজ আমি কমপ্লিট করছি, আমি 60% কাজ কমপ্লিট করছি, ঠিক আছে, আমার তো টাকা 60% পুরোটা নিয়ে নেওয়ার কথা, কিন্তু আমি নিয়েছি কত দেখেন, এই 30 লক্ষ টাকার উপর বলা ছিল না 80%। এই যে আপনি ক্যাশ রিসিভ করছেন কত পার্সেন্ট দেখেন, এখানে বলা আছে, এখানে এই যে ক্যাশ রিসিভ করছেন কত পার্সেন্ট, ওয়ার্ক সার্টিফাইড যতটুকু কস্ট 60% করলে 60% কাজের কত 80%। আমার টোটাল কস্ট যেটা আছে এটার আগে 60% কত আমার সেটা বের করতে হবে। আমার টোটাল 50 লাখের বাজেটের মধ্যে 60% আছে 30 লক্ষ, কিন্তু আমি ক্যাশ ক্লায়েন্ট থেকে নিচ্ছি কত 24 লক্ষ। ফাইন। এখন আমার হিসাব মতো এটা মানে ওই সময় নোশনাল মানে এখানে ওই সময় মতো যে একটা প্রফিট হয় 30 লক্ষ থেকে আমার যদি কত বাদ দিই, আমি হিসাব করে দেখলাম আমার টোটাল 30 লক্ষ টাকার মধ্যে আমার কস্ট হয়েছে কত আপাতত 30, দেখে মনে হতে পারে 7 লক্ষ টাকার, তাই না? আবার জিনিসটা হচ্ছে দেখেন প্রফিট ট্রান্সফার টু পিএল কনজারভেশন, পিএল কনজারভেটিভলি, দেখেন অনলি পার্ট অফ দ্য প্রফিট ইজ ট্রান্সফার টু দ্য প্রফিট লস অ্যাকাউন্ট বেসড অন পার্সেন্টেজ ক্যাশ। এখন দেখেন প্রফিট আমরা কেমন হিসাব করছি, আমার নোশনাল প্রফিট কত আমি ধারণা করতেছি, আমি যতটুকু কাজ করছি তার মধ্যে আপাতত হিসাব মতো 7 লক্ষ টাকা আমার প্রফিট হতে পারে। কিন্তু 7 লক্ষ টাকার মধ্যে আপনি যদি খেয়াল করে দেখেন নোশনাল প্রফিট ইনটু ক্যাশ রিসিভড বাই ওয়ার্ক সার্টিফাইড, আমার ক্যাশ রিসিভ করছি কত 24,000, ক্যাশ রিসিভ 24,000, কিন্তু আমি কাজ করেছি কত লক্ষ টাকা 30 লক্ষ টাকা। তাহলে আপনি যদি হিসাব করে দেখেন সবগুলো মিলে 5,60,000 পর্যন্ত আমার কারেন্ট বা এক্সিস্টিং একটা প্রফিট আমি এস্টিমেট করতে পারি যতটুকু হয়েছে, মানে আমাকে একটা আইডিয়া করতে পারে আমি যে 60% কাজ হলো 60% কাজ অনুসারে রিসিপ্ট অনুসারে আমার কাছে কতটুকু থাকতে পারে। এই জিনিসটা মানে নির্দিষ্ট একটা প্রজেক্টকে ব্যাঙ্গে ব্যাঙ্গে হিসাব করা, কত মাস হলো, এই মাসে কতটুকু হলো, 7 মাস গেলে বাকি 5 মাসে কতটুকু আসতে পারে ধারণা করে নেওয়া। টোটাল কস্ট কত 23 লক্ষ, নোশনাল প্রফিট কত 7 লক্ষ, এটা ধারণা করতেছি। এবার আমি এক্স্যাক্টলি ট্রান্সফার প্রফিট টু পিএনএল কত 5,60,000, রিমেনিং প্রফিট ইজ ক্যাপ্ট অ্যাজ এ রিজার্ভ ফর ফিউচার রিস্ক। আমি 7 লক্ষ টাকা যদিও আমি হিসাব করতেছি আমি 7 লক্ষ টাকা প্রফিট পাবো, কিন্তু আমি ভবিষ্যতে যদি কোনো কারণে কস্টিং বেড়ে যায় এদিক ওদিক হলে আমার সেভ বা একদম ডিফেন্সিভ ভাবে আমি টার্গেট করছি কত 5,60,000, বাকিটা ডিফেন্সিভ, এটা যদি না বাড়াতে পুরো আসবে, বাড়লেও আমার এই 5,60,000 কখনো নিচে নামবে না। তার মানে আমি কিসে আছি, লাভের প্রজেক্টে আছি। এখন বুঝতে হবে কেন আমরা কন্ট্রাক্ট কস্টিংটাকে ইউজ করি। দ্য প্রজেক্ট ইজ লার্জ, লং টার্ম এন্ড কাস্টম মেড। এক একটা বিল্ডিং এর ডিজাইন এক এক রকম হতে পারে, আপনাকে যেই রকম দিবে আপনি ওটার উপর মূল্য নির্ধারণ করবেন, ওটার উপর আপনি সার্ভিস দেবেন, ওটার উপর আপনি টাকা চার্জ করবেন। ইচ কন্ট্রাক্ট ইজ সেপারেটলি অ্যাকাউন্টেড, প্রত্যেকটা কন্ট্রাক্টকে আলাদাভাবে করা হয়। যেমন ধরেন এখানে যারা বিল্ডিং তৈরি করতেছে আর যারা ইলেকট্রিসিটি কাজ করবে এটা আলাদা আলাদা, যারা ডিজাইন অ্যান্ড পেইন্টিং এ যাবে ওরা আলাদা, যারা আর্কিটেক্ট আছে ওরা আলাদা, এভাবে আলাদা আলাদা করে কন্ট্রাক্টগুলো করা হয়। হেল্পস ইন প্রফিট recognition, cost control and cash flow planning. Clear?